হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিমুল ইসলাম রিমন। আজকে আমি তোমাদের কেমিস্ট্রির খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়াতে যাচ্ছি। তোমরা হয়তো বা বোর্ডে নাম দেখে বুঝতে পারছো টপিকটা কি আসলে। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বাফার সলিউশন পড়াবো কেমিস্ট্রির। তো প্রথমেই প্রশ্ন আসে আসলে বাফার সলিউশনটা কি, জিনিসটা আসলে কি, তাই না? তো আমরা ফার্স্টে একটু দেখি বাফার সলিউশনটা আসলে কি। দেখো, আমরা বিশুদ্ধ পানি নিলাম একটা পাত্রে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ 7। তো আমরা যদি মনে করো যে পানিতে অ্যাসিড অ্যাড করি, চিন্তা করো আমরা পানিতে অ্যাসিড অ্যাড করলাম, তাহলে কি হবে দেখা যাবে। তাহলে আমাদের কি হবে, বলো তো? তাহলে আমরা একটা অ্যাসিডিক সলিউশন পাবো। অ্যাসিডিক সলিউশনের পিএইচ কত হয়? অ্যাসিডিক সলিউশনের পিএইচ হয় <7। ঠিক আছে, সেম গোস পর আমরা যদি পানিতে মনে করো, ধরো তোমার বেস অ্যাড করলাম, একটা বেস অ্যাড করলাম, তাহলে আমার যেই নতুন সলিউশনটা হচ্ছে সেটা পিএইচ কেমন হবে বলো তো? সেটার পিএইচ আমার কিন্তু 7-এর বেশি হবে, আমরা কিন্তু জানি এটা। তো ধরো আমরা যদি মনে করো অ্যাসিড হিসেবে আমরা 0.01 মোলার ঘনমাত্রার 1 ml HCl অ্যাসিড অ্যাড করলাম, তাহলে কি হবে বলো তো? তাহলে হচ্ছে যে আমার এই ধরনের ঘনমাত্রা কত হবে? আমার ঘনমাত্রা হবে হচ্ছে, এই ধরনের পিএইচ হবে হচ্ছে আমাদের 5। আমি আসলে বাফার সলিউশন বলেছি, তো পিএইচ এর কনসেপ্টটা যদি আগে থেকে জানা থাকে তাহলে বেটার হয়। আর কীভাবে 5 আসলো এটা আমি আর দেখাচ্ছি না, আমি কনসিডার করছি তোমরা হয়তো এটা জানো বা এতটুকু পড়ে আসছো। দেন আমরা যদি তোমার বেসের ক্ষেত্রে যাই, ধরো আমরা বেস হিসেবে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.01 মোলার ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম 1 ml। ঠিক আছে, তাহলে এটার পিএইচ কত হবে? এটার পিএইচ দেখা যাবে তোমার হবে, হচ্ছে তোমার হবে 9। তো এখানে 5। তো মূল কথা আসলে কি? আমরা মূল কথা কি দেখতে পাচ্ছি যে আমরা যদি বিশুদ্ধ পানির ভিতরে অ্যাসিড অ্যাড করি তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কমে যাচ্ছে, এবং আমরা যদি বিশুদ্ধ পানির ভিতরে বেস অ্যাড করি তাহলে পিএইচ বেড়ে যাচ্ছে। তো এটাই স্বাভাবিক ঘটনা। যে কোনো দ্রবণের ভিতরে যদি আমরা অ্যাসিড অ্যাড করি তাহলে দ্রবণ H+ আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে এবং পিএইচ কমে যাবে। এবং সেম ক্ষেত্রে বেসের ক্ষেত্রে বেস অ্যাড করলে ওখানে H+ আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, OH আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, এবং দেখা যাবে আলটিমেটলি পিএইচ বেড়ে যাচ্ছে। বাট এমন কিছু দ্রবণ আছে যেগুলোর ভিতরে আমরা যদি অ্যাসিড বা ক্ষার অ্যাড করি তাহলে দেখা যায় কি তার পিএইচের কোনো চেঞ্জ হয় না তেমন। ঠিক আছে, অল্প পরিমাণ অ্যাসিড বা বেস অ্যাড করলে পিএইচের কোনো চেঞ্জ হয় না। এই ম্যাজিক দ্রবণটাকে আমরা আসলে বলি বাফার দ্রবণ। ঠিক আছে, তো আমরা যদি বাফার দ্রবণের ডেফিনেশনে আসি, দেখো বাফার দ্রবণ কি? দেখো, যে দ্রবণের সামান্য পরিমাণ সবল অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও পিএইচ এর মান বিশেষ পরিবর্তন হয় না, প্রায় স্থির থাকে, তাকে বাফার দ্রবণ বলে। তাহলে বাফার দ্রবণ কি? এমন এক ধরনের দ্রবণ যেখানে আমরা যদি তোমার সামান্য পরিমাণ বেস বা অ্যাসিড অ্যাড করি তাহলে ওই দ্রবণের পিএইচে তেমন পরিবর্তন হয় না বা স্থির থাকে বলা যায়। ঠিক আছে, তো এবার আমরা দেখি বাফার দ্রবণ মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার অম্লীয় বাফার দ্রবণ, আর একটা তোমার ক্ষারীয় বাফার দ্রবণ। ঠিক আছে, একটা অম্লীয় বাফার দ্রবণ, একটা ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমরা কখন কোনটাকে কি বলবো, মানে অম্লীয় বাফার দ্রবণ কোনটা এবং ক্ষারীয় বাফার দ্রবণ কোনটা? দেখো, যে সকল বাফার দ্রবণের পিএইচ তোমার 7-এর কম সেগুলো হচ্ছে আমার অম্লীয় বাফার দ্রবণ। যে সকল বাফার দ্রবণের পিএইচ 7-এর কম সেগুলো হচ্ছে আমাদের অম্লীয় বাফার দ্রবণ। এবং সেমভাবে বলতে পারি যে এই বাফার দ্রবণগুলোর পিএইচ আমার 7-এর বেশি, ওইগুলো আমার হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। খুবই সিম্পল, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি, কারণ আমরা জানি অ্যাসিডিক কখন হয়, যখন কোনো দ্রবণের পিএইচ 7-এর কম হয় তখন সেটা অ্যাসিডিক হয়। সেম গোস ফর এখানেও, যে আসলে যখন পিএইচ 7-এর কম হবে তখন সেটা অম্লীয় বাফার দ্রবণ, এবং যখন সেটার পিএইচ 7-এর বেশি হবে তখন সেটা ক্ষারীয় বাফার দ্রবণ। ঠিক আছে, নাও আমরা দেখি এবার আমরা দেখি বাফার দ্রবণের প্রস্তুতিটা। আসলে বাফার দ্রবণ আমরা কিভাবে পাবো? এতক্ষণ তো আমরা জানলাম বাফার দ্রবণটা কি, এখন আমরা দেখি বাফার দ্রবণটা কিভাবে পাবো। আমরা অম্লীয় বাফার দ্রবণ থেকে শুরু করি। আসলে আমরা অম্লীয় বাফার দ্রবণ কিভাবে পাবো, তারপরে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে পাবো, এই দুইটা দেখবো। তো অম্লীয় বাফার দ্রবণ পেতে গেলে আমার দেখো এখানে দুইটা জিনিস ছোট করে লেখা আছে।
ভাবতে পারো ভাইয়া মনে হয় পারে না এই কারণে আগে থেকে সব লিখে আসছে, না এটা না। দেখো দুর্বল অ্যাসিড এবং তার অণুবন্ধী ক্ষারক, দুর্বল অ্যাসিড এবং তার অণুবন্ধী ক্ষারক, ঠিক আছে। তো আসলে দুর্বল অ্যাসিড এবং তার অণুবন্ধী ক্ষারকের যে দ্রবণটা আছে ওইটাই আসলে অম্লীয় বাফার দ্রবণ। এখন আমরা আগে ফার্স্টে বলতে জানি যে দুর্বল অ্যাসিড কোনগুলা। আমরা জানি আসলে দুর্বল অ্যাসিড কোনগুলা, আর দুর্বল অ্যাসিড কোনগুলা। দুর্বল অ্যাসিড মূলত হচ্ছে যে মানে যে অ্যাসিডগুলো অল্প পরিমাণে বিয়োজিত হয়, যে অ্যাসিডগুলো খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, অল্প তড়িৎ বিশ্লেষ্য এমন বলতে পারো, অল্প পরিমাণে বিয়োজিত হয় খুব, অল্প পরিমাণে বিয়োজিত হয়, সরি দেখি, অল্প পরিমাণে বিয়োজিত হয়। কেমন অল্প পরিমাণে? দেখা যেতে পারে তোমার যদি তোমার 1000টা অণু থাকে সেইটা বিয়োজিত হয়ে খুব বেশি হলে বিয়োজিত হবে 5টা থেকে 6টা, এমন অনেক কম আসলে, ঠিক আছে, অনেক কম পরিমাণে বিয়োজিত হয়। এবং দুর্বল অ্যাসিড আমরা কোথা থেকে পেতে পারি? আসলে মূলত যেই জৈব অ্যাসিডগুলো আছে ওইগুলো আসলে দুর্বল অ্যাসিড, ঠিক আছে। জৈব অ্যাসিডগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, সরি আমরা হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড বলতে পারি, অর্গ্যানিক অ্যাসিডগুলো আসলে আমাদের অর্গ্যানিক অ্যাসিডগুলো হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। এখন আমাদের দুর্বল অ্যাসিডের ভিতরে কি কি আছে এটা আমরা একটু দেখি। দুর্বল অ্যাসিডের ভিতরে আমাদের আছে তোমার ইথানোয়িক অ্যাসিড, CH3 খুবই পরিচিত আমাদের, COOH, ঠিক আছে। তারপরে আছে তোমার আরও আছে সাইট্রিক অ্যাসিড আছে, তোমার সাইট্রিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে। তারপরে তোমার আছে হচ্ছে যে আমাদের কার্বনিক অ্যাসিড আছে, দেন আমাদের আরও আছে বুঝছো, আর বোরিক অ্যাসিড আছে, আরও অনেক অ্যাসিড আছে, ঠিক আছে, আরও অনেক অ্যাসিড আছে আমাদের। তো দুর্বল অ্যাসিড সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবার আমরা জানবো হচ্ছে অণুবন্ধী, এবার আমরা জানতে চাচ্ছি অণুবন্ধী ক্ষারকটা সম্পর্কে। এবার আমরা জানতে পারছি অণুবন্ধী ক্ষারকটা সম্পর্কে। অণুবন্ধী ক্ষারক আমরা কিভাবে পাবো? চলো আমরা নতুন পেজ নিয়ে দেখি অণুবন্ধী ক্ষারক আমরা কিভাবে পাবো। তোমাদের ট্রিক্স শেখাই দিই আগে, সেটা হচ্ছে যে অণুবন্ধী ক্ষারক আসলে যখন আমরা যদি অ্যাসিড থেকে কোনো একটা অ্যাসিড থেকে তার H+টা সরাই দিই, যেটা থাকে সেটাই হচ্ছে তার অণুবন্ধী, ঠিক আছে, অণুবন্ধী। এই অণুবন্ধী সম্পর্কে তোমরা পরিবেশ রসায়নে তোমার ব্রনস্টেড যে অ্যাসিডের পার্টটা আছে ওখানে তোমরা বেশি ভালো করে জানতে পারো ডিটেলসে। আমি আসলে অত ডিটেলসে যাচ্ছি না অণুবন্ধীর পার্টটাতে, আমি জাস্ট তোমাদের দেখাই দিচ্ছি অণুবন্ধী আমরা কীভাবে পেতে পারি। দেখো আমরা যদি একটা অণুবন্ধী চাই তাহলে আমরা একটা দুর্বল অ্যাসিডকে যদি আমরা একটা সবল ক্ষারের সাথে বিক্রিয়া করে, দেখো একটা সবল ক্ষারের সাথে বিক্রিয়া করে, সবল ক্ষার হিসেবে আমরা নিলাম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা কি পাবো? দেখো আমরা পাবো সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড প্লাস পানি পাবো আমরা। এই যে সোডিয়াম ইথানয়েডটা আছে, এই যে সোডিয়াম ইথানয়েডটা আছে, এইটাই হলো আমাদের কি বলে এই অ্যাসিডটার অণুবন্ধী, ঠিক আছে। এটা লবণও বলতে পারো তোমরা, অণুবন্ধী লবণ এটা, ঠিক আছে, এটা সল্ট আর কি, ঠিক আছে। এটা আসলে অণুবন্ধী পার্ট, এখানে থেকে যখন আয়ন আকারে লিখবে তখন ওটা আমাদের অণুবন্ধী অ্যাসিডের পার্ট হবে, ওটা অণুবন্ধী ক্ষারক হবে, অ্যাসিডের অণুবন্ধী ক্ষারকটা হবে তখন এটা, ঠিক আছে। বুঝতে পারছি তাহলে অণুবন্ধী জিনিসটা কি, এটা কি বুঝতে পারছি? একটু থেকে পজ, একটু চিন্তা করি আরেকবার, ভিডিওটা হলে আরেকটু আবার আমরা ব্যাকে নিয়ে এসে দেন আমরা প্লে করি, বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা আবার আগের স্লাইডে একটু আসি। তাহলে আমরা বাফার সলিউশনে দুইটা জিনিস, একটা হচ্ছে অণুবন্ধী ক্ষারকটা বুঝতে পারলাম, দুর্বল অ্যাসিড কোনগুলো বুঝতে পারলাম। তাহলে বাফার সলিউশনটা আলটিমেটলি কোনটা কি দাঁড়াচ্ছে? দেখো আমরা একটা পাত্র নিই, আমরা একটা পাত্র নিলাম, জানি না খুব ভালো হচ্ছে কিনা,
আমরা একটা পাত্র দিলাম, পাত্রের ভিতরে আমার থাকবে হচ্ছে যে CH3COOH, দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড, এবং আমার সাথে থাকবে হচ্ছে যে সোডিয়াম ইথানোয়েট, COONA, সোডিয়াম ইথানোয়েট। এই যে জিনিসটা দেখছো, যেটা একটা দ্রবণের ভিতরে যদি আমার একটা অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারকটা থাকে, বা লবণ চিন্তা করতে পারে, ক্ষারক বা এখানে লবণ যেটাই বলো না কেন, আমাদের হাজারি স্যার বলছে লবণ, এবং আমরা যদি গুহ স্যারের বইটা পড়ি সেখানে ক্ষারক হিসেবে কনসিডার করা হয়েছে জিনিসটাকে। যেটাই বলো সঠিক আছে। এই যে সলিউশনটা পেলাম, এইটা হচ্ছে বাফার সলিউশন। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফার সলিউশন। এবার আমরা একটা পিকচার দেখি। চলো চলো, এই যে জিনিসটা দেখে কেমন মনে হচ্ছে আমি জানি না। দেখো, তোমার একটা নীল মতো একটা কনিক্যাল ফ্ল্যাক্সে নীল কালার, এটাতেও নীল কালার, এটাতে আবার আমার নীল কালার, এটাতে আবার ইয়েলো কালার। দেখো, এই কনিক্যাল ফ্ল্যাক্সের ভিতরে তোমার একটা বাফার সলিউশন আছে। কনিক্যাল ফ্ল্যাক্সের ভিতরে জানি না নিচে লেখাগুলো কতটা ভালো বোঝা যাচ্ছে, আমি লিখে দিই তারপর। তোমাদের এই কনিক্যাল ফ্ল্যাক্সে আমার আছে হচ্ছে যে CH3, সরি কালারটা দেখা যাবে না হয়তো বা সাদার উপরে, আমি কালারটা একটু চেঞ্জ করে ইয়েলো করে নিই। এখানে আছে আমার হচ্ছে যে CH3 COOH, এবং আছে CH3COONA, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ইথানয়েড আছে এই কনিক্যাল ফ্ল্যাক্সের ভিতরে। ঠিক আছে, এবং আমাদের ব্রোমোফেনল, ঠিক আছে, এটা তোমরা জানো না নামটা, আমরা বলে আমাদের ব্রোমোফেনল নামে একটা ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর আসলে কালার চেঞ্জ করে, তারপরে মানে অ্যাসিডের পিএইচ রেঞ্জের উপরে কালার চেঞ্জ করে। ঠিক আছে, তো ব্রোমোফেনল যেটা আছে সেটা তোমার যখন হচ্ছে যে পিএইচ লেভেলটা 4.6 বেশি হয়, তখন সেটা এইরকম একটা তোমার বেগুনি কালার শো করে। ঠিক আছে, বেগুনি কালার বলতে পারো পার্পল কালার শো করে, এবং যদি ওটার পিএইচ 3 নিচে হয় তখন সেটা হলুদ কালার শো করে। ঠিক আছে, সেটা তখন হলুদ কালার শো করে। তাহলে আমরা যদি দেখি, চলো, সেটা হচ্ছে যে এই যে দ্রবণটা আছে এর ভিতরে আমরা যদি অ্যাসিড অ্যাড করি, আমরা অ্যাসিড যদি অ্যাড করি, মনে করে এখানে দেখো বলছে যে 40 ml 0.1 মোলার HCl অ্যাড করা হয়েছে, 0.1 মোলার 40 ml HCl অ্যাড করা হয়েছে। তারপরেও দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই, তারপরেও কালারটা চেঞ্জ হয় নাই। এটার কারণটা কি, বা এটাই আসলে বাফার দ্রবণের বিশেষত্ব, যে আমরা যদি বাফার দ্রবণের ভিতরে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে তার পিএইচ পরিবর্তন হয় না। এটা কিভাবে বুঝতে পারলাম, দেখতে পাচ্ছি আমরা যদি আমরা অ্যাড করি তাহলে আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। এটা তোমরা ল্যাবে গেলে দেখতে পারবা, এই ছবিটা একটা ট্রাস্টেড জায়গা থেকে নিয়ে তোমরা বিশ্বাস করতে পারো, আসলে হয় না, চেঞ্জ হয় না কালার। এবং দেখো, এটা হচ্ছে শুধুমাত্র, এবং এই দ্রবণটা তোমার, এই দ্রবণে শুধুমাত্র তোমার আমার ইথানোয়িক অ্যাসিড আছে, শুধুমাত্র আমার ইথানোয়িক অ্যাসিড আছে এই দ্রবণটায় শুধুমাত্র। ঠিক আছে, এই দ্রবণের ভিতরে যখন আমরা সেম 40 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করছি, তখন দেখো তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি, তখন দ্রবণের পিএইচ চেঞ্জ হচ্ছে, পিএইচটা তোমার 3 এর নিচে চলে আসছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাই যে বাফার দ্রবণটা কি করলো এবং এমনি সলিউশন কি করলো। ঠিক আছে, এবার আমরা চলো দেখি এবার দেখবো হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার। ঠিক আছে, এর আগে অম্লীয়টা দেখলাম, ক্ষারীয়টা দেখবো এরপরে। আমরা অম্লীয়টা দেখলাম, আর আমরা দেখবো ক্ষারীয়টা। ক্ষারীয়ের ক্ষেত্রে দুর্বল ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড তার, বা এখানে লবণ বলতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো, সমস্যা নাই। আবার বলি, হাজারি স্যারের বই একভাবে লেখা আছে, গুহ স্যারের বই একভাবে, আমরা সবাই হাজারি স্যারের বইটা ফলো করি, বাট আসলে ভুল না কোনোটাই। ঠিক আছে, লবণ। ঠিক আছে, সো কালারটা আমি সাদাটাই কমফোর্টেবল, সাদাটা নিয়ে নিই। ঠিক আছে, তো দুর্বল ক্ষারক, দুর্বল ক্ষারক কোনটা, সেম ওই যে বিয়োজিত হয়, অনেক কম, অল্প মাত্রায় বিয়োজিত হয়, অল্প মাত্রায় অল্প মাত্রায় বিয়োজিত হয়। সেম, যে 1000টা যদি থাকে তার ভিতরে 5 থেকে 6টা বিয়োজিত হয়। এটা একটা আরবিটারি ভ্যালু কিন্তু। ঠিক আছে,
দেন তোমরা তারপরে কোনগুলো সেম জৈব ক্ষারক যেগুলো আছে, অ্যামিন আছে, জৈব অ্যামিন যেগুলো আছে ওইগুলো আসলে আমাদের মানে কি বলে আমাদের দুর্বল ক্ষারক, ঠিক আছে। এর ভিতরে কী কী থাকতে পারে দেখো, তোমাদের কি কি আছে। অ্যামিন চিন্তা করতে পারে, অ্যামোনিয়া আছে একটা দুর্বল বেস, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেন আমাদের হচ্ছে যে তোমার কি আছে, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, দেন তোমার মিথাইলামিন, আরও অনেক আছে বুঝছেন, নাম বলতে গেলে তো শেষ হবে না, আরও অনেক আছে, ঠিক আছে। তো এখন আমরা দুর্বল ক্ষারক অনুবন্ধী অ্যাসিড এটার অনুবন্ধী কিভাবে পাবো, সেম এটাতেও যদি আমরা একটা সবল বেসের সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা পাবো। দেখো আমরা যদি এদিকে দেখাই, চিন্তা করতে পারো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে নিলাম আমরা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমরা যদি দেখো HCl এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে আমরা কি পাবো দেখো তো বাচ্চারা, আমরা পাবো হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস আমরা পাবো ওয়াটার, পানি, ঠিক আছে। তো অ্যামোনিয়াম ক্লোরাইড, তো এই যে অ্যামোনিয়াম ক্ষেত্রে আসলে আমাদের এইটাই হচ্ছে এর অনুবন্ধী লবণ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুবন্ধী লবণ। এবার আসি আমরা, তাহলে অম্লীয় বাফার সলিউশন কোনটা পাচ্ছি আমরা দেখো তো, চলো অম্লীয় বাফার সলিউশন আমরা পাচ্ছি একটা পাত্রে যদি আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিই, প্লাস যদি আমার তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে একটা লবণ নিচ্ছে, তাহলে এই যে দ্রবণটা, এই মিক্সচারটা হচ্ছে আমাদের একটা অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত সব কিছু, তাহলে আমরা আগে এগাতে পারি। সো দেখো এবার হচ্ছে যে মেইন জিনিসটা, আসলে এতক্ষণ আমরা অনেক কিছু বললাম, শুদ্ধ বাংলায় কথা বললাম যে এই হইলে বাফার সলিউশন হয়, এই হইলে বাফার সলিউশন হয়, এটা হইলে অম্লীয় হয়, এটা হইলে ক্ষারীয় হয়, বাট আসল কথা, এবং ফার্স্টে কিন্তু আমি বলছি যে এর ভিতরে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি বা বেস যোগ করলি, তাহলে কিন্তু পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এখন স্বাভাবিক কোশ্চেন আসতে পারে যে আসলে কেন, কি এমন কেমিক্যাল রিয়াকশন ঘটছে বা কি এমন হচ্ছে যে আমরা বেস অ্যাড করতেছি বা অ্যাসিড অ্যাড করছি, দ্রবণের পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কেন, জিনিস আছে না যে কেন। সো ওইটাই আসলে বাফার মেকানিজমে আমরা এক্সপ্লেন করবো যে আসলে কি এর ভিতরে কেমিক্যাল রিয়াকশন বা কি হচ্ছে যার কারণে আমাদের পিএইচ এর কোনো চেঞ্জ হচ্ছে না। সো দেখো বাফার ক্রিয়া সংজ্ঞাটা পড়ে নিও, যে রাসায়নিক ক্রিয়া কৌশলের মাধ্যমে কোনো বাফার দ্রবণ অল্প মাত্রায় অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করার পরও এর পিএইচ পরিবর্তন প্রতিরোধ করে, তাকে বাফার ক্রিয়া বলে। বাংলা সংজ্ঞা পড়ে নিও, 1 নম্বরের জন্য, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট লাগে, ঠিক আছে। তো আমরা চলো দেখি, হ্যাঁ, তো ক্রিয়া কৌশল, ঠিক আছে। আমরা ক্রিয়া কৌশল দুই ধরনের আছে, অ্যাসিডিকের ক্ষেত্রে একরকম, বেসিকের ক্ষেত্রে একরকম। আমরা অ্যাসিডিকেরটা সবার আগে দেখি। তো অ্যাসিডিক সলিউশনটার ভিতরে কি কি থাকবে আমরা বলছিলাম কিন্তু ফার্স্টেই, সেটা হচ্ছে যে আমার একটা অ্যাসিড থাকবে এবং তার একটা অনুবন্ধী ক্ষারক থাকবে, লবণ থাকবে একটা, ঠিক আছে। তো দেখি চলো, আমাদের অ্যাসিড হিসেবে আমরা নিয়ে নিলাম আমাদের অতি পরিচিত ইথানোয়িক অ্যাসিড, এবং আমাদের থাকবে কি বেস থাকবে, একটা বেস থাকবে এবং ওইটার অনুবন্ধী বেসটা থাকবে। সো থাকলো, তো দ্রবণে তো এরা হচ্ছে যে এইভাবে থাকবে না, অবশ্যই এরা আয়নিক আকারে থাকবে, ঠিক আছে। তো দেখো এটা যদি আমরা বিয়োজিত করি কি হয়, দেখো চলো আমরা দেখি একটু বিয়োজিত করলে, যেহেতু তোমার এই যে তোমার ডাবল এরো কেন দিলাম, বহুমুখী চিহ্ন কেন দিলাম, বিকজ এটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার কিন্তু আসলে সম্পূর্ণ বিয়োজিত হয় না, এটা একটা সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, সাম্যাবস্থায় থাকে। বিয়োজিত কি উৎপন্ন হবে চলো দেখি আমরা, আমাদের উৎপন্ন হবে হচ্ছে যে অ্যাসিটেট আয়ন বা ইথানয়েট আয়ন প্লাস হচ্ছে যে আমাদের H+ আয়ন উৎপন্ন হবে। দেন এটা কিন্তু আমাদের একটা, আমরা জানি কি না, সেটা হচ্ছে যে দুর্বল অ্যাসিডের অনুবন্ধীটা সবল হয়, মানে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা সবল হয় অনেক, এবং এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়নের অ্যাসিডের পার্টটাতে আলোচনা করা হবে, দেন এই চ্যাপ্টারে অ্যাসিডের পার্টে আলোচনা করা হবে, ঠিক আছে। তো আমরা যদি দেখি
এটা যদি সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, সরি লেখাতে একটু সমস্যা হচ্ছে, CH3 COO মাইনাস প্লাস H প্লাস। জাস্ট আ মিনিট, আমি হচ্ছে যে ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। ওকে, নাও এভরিথিং ইজ ওকে। তাহলে আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা যদি দ্রবণে অ্যাসিড অ্যাড করি, ঠিক আছে, এবার আমরা যদি দ্রবণে অ্যাসিড অ্যাড করি তাহলে কি হবে? তো আমি তার আগে একটা কাজ করি, জিনিস এইটা লেখাটাকে সরি থাক, এখন এটা চেঞ্জ হচ্ছে না। আমরা দেখি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখি যদি এখানে আমরা অ্যাসিড অ্যাড করি, ঠিক আছে। অ্যাসিড বলতে আমরা যদি অ্যাসিড অ্যাড করি, ধরো আমরা একটা অ্যাসিড অ্যাড করি। অ্যাসিড অ্যাড করা মানে কি আসলে? অ্যাসিড অ্যাড করা মানে কি আসলে? অ্যাসিড অ্যাড করা মানে হচ্ছে যে দ্রবণের ভিতরে H প্লাস অ্যাড করা অথবা হাইড্রোনিয়াম আয়ন অ্যাড করা জিনিসটা বেশি অথেন্টিক বা বেশি কনসেপ্ট। হাইড্রোনিয়াম আয়ন অ্যাড হওয়া, সরি H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন অ্যাড করা। তো দেখো বাফার সলিউশনের ভিতরে দেখো অনেক কিছু আছে। বাফার সলিউশনের মধ্যে কি আছে দেখো তো, Na প্লাস ইথানয়েড আয়ন আছে, ঠিক আছে, ইথানয়েড আয়ন আছে, H প্লাস আছে। তো দেখো বাফার সলিউশনের ভিতরে যখন আমরা একটা H প্লাস আয়ন অ্যাড করি তখন বাফার সলিউশনের ভিতরে কি আছে বা কি হয়, দেখো কি হয়, ঠিক আছে। এটা চিন্তা করো কি হয়, ভিডিওটা পজ করে চিন্তা করো যে আমরা যখন অ্যাসিড অ্যাড করবো তখন কি হবে। আমরা যখন বাফার সলিউশনের ভিতরে অ্যাসিড অ্যাড করি তখন যে বাফার সলিউশনের ভিতরে যে ইথানয়েড আয়নটা আছে, ঠিক আছে, এই ইথানয়েড আয়নটা এই অ্যাসিডের H প্লাসটা গ্রহণ করে নেয়, ঠিক আছে। তো দেখো অ্যাসিড অ্যাড করলে কি হয়, এই যে আমাদের যে তোমার ইথানয়েড আয়নটা আছে CH3COO মাইনাস প্লাস H প্লাস, ইথানয়েড আয়ন যেটা আছে সেটা অ্যাড করে নেয় এবং আমাদের উৎপন্ন করে অবিয়োজিত ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, বা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে আমাদের, ঠিক আছে। এটা কেন করে, এইটা তুমি আসলে ওই প্রপার্টিটা যে কেন মনে করো তোমার দুর্বল অ্যাসিডের অনুবন্ধীটা সবল হয়, এই কনসেপ্টটা থেকে এটা আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে। কারণ এটার যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আছে বেশি ডমিনেট করে H প্লাস যখন পায়, ঠিক আছে। তো এটা আমি ডিপ যাচ্ছি না। দ্রবণের ভিতরে যেহেতু ইথানয়েড আয়ন আছে, আমরা যখন H প্লাস অ্যাড করবো তখন ইথানয়েড আয়নটা H প্লাসটা নিয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে, ঠিক আছে। তো যদি তাহলে এবার চিন্তা করো যে দ্রবণের ভিতরে অ্যাসিড দিলাম, অ্যাসিড দেওয়া মানে কি, হাইড্রোনিয়াম আয়ন যোগ করা বা আমার H প্লাস যোগ করা, ঠিক আছে। তো যোগ করার পরে যোগ করলাম, এখন তো স্বাভাবিকভাবে পিএইচ চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ কেন হচ্ছে না? কারণ যে ইথানয়েড আয়নটা আছে ওইটা ওই H প্লাসটাকে নিয়ে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করছে, ফলে কি হচ্ছে, H প্লাস যতটা দিয়েছিলাম ওটা প্রশমিত হয়ে যাচ্ছে, ফলে দ্রবণের পিএইচ কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। গট ইট? ওকে, নাও আমরা যদি আসি, আমরা যদি বেস অ্যাড করি, আমরা নেক্সট পেজ, ঠিক আছে, একটা নতুন পেজ নিয়ে বেস অ্যাড করি, ঠিক আছে। চলো আমরা দেখো আমরা হচ্ছে বেস অ্যাড করবো, PASE, বেস অ্যাড করবো। বেস অ্যাড করা মানে কি, OH মাইনাস আয়ন হাইড্রোক্সিল আয়ন অ্যাড করা, ঠিক আছে। এখন আমরা দ্রবণটা আবার যদি একটুখানি লিখে ফেলি, দ্রবণের ভিতরে CH3COOH ছিল, সরি CH3COOH, এটা আমার বিয়োজিত হয়ে আমার CH3COO মাইনাস প্লাস H প্লাস প্লাস হচ্ছে যে আমার CH3COO Na, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আমার CH3COO মাইনাস প্লাস Na প্লাস উৎপন্ন হয়েছিল, ঠিক আছে। যখন OH অ্যাড করছি তখন দেখো দ্রবণের ভিতরে কিন্তু H প্লাস আছে আমাদের, ঠিক আছে। আমাদের ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে কিন্তু আমাদের H প্লাস উৎপন্ন হয়েছে, তাই না? ইথানোয়িক অ্যাসিডটা ভেঙে আমাদের কিন্তু দ্রবণের ভিতরে H প্লাস আছে। যখনই OH মাইনাসটা দ্রবণে আসবে তখনই H প্লাসটা OH মাইনাসের সাথে যে পানি উৎপন্ন করে ফেলবে, ঠিক আছে।
যখনই দ্রবণের ভিতরে এইচ প্লাস OH মাইনাস আয়নের আধিক্যতা দেখা যাবে তখনই এই OH মাইনাস আয়নটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ফেলে। তো আমরা চলো দেখি কি করে, চলো আমরা দেখি করে এই যে OH মাইনাস আয়নটা যে আমার এই অ্যাসিডের সাথে যে কি করে পানি উৎপন্ন করে ফেলায় H2O, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যদি H প্লাস আয়ন অ্যাড করি তাহলে আমার ইথানয়েড যে আয়নটা আছে ওইটা হচ্ছে আমার H প্লাসটা গ্রহণ করে নেয়, ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করে দেয়, অবিয়োজিত অবস্থায় থাকে, পিএইচ এর চেঞ্জ হয় না। সেম এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখো তো OH মাইনাস আয়ন যখন আমরা অ্যাড করছি তখন হচ্ছে যে আমাদের দ্রবণে যে H প্লাসটা আছে তখন H প্লাসটা ওই OH মাইনাসটা নিয়ে পানি উৎপন্ন করছে। আমরা জানি পানি স্বাভাবিক তাপমাত্রায় pH 7, মানে পানি নিউট্রাল একটা দ্রব, তো পিএইচ এর কোনো চেঞ্জ হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, গট ইট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসার কথা সবার, সেটা হচ্ছে কি বলতো, যে দেখো যদি আমার OH মাইনাসটা H প্লাসগুলোকে নিয়ে নেয় তাহলে দ্রবণে কিন্তু H প্লাসের ঘনমাত্রা কমে যাবে, H প্লাসের পরিমাণ কমে যাবে, তাই না? তার মানে কিন্তু আসলে একটা চেঞ্জ আসার কথা কিন্তু, ঠিক আছে, একটা চেঞ্জ কিন্তু আসার কথা এখানে, বাট চেঞ্জটা কেন হচ্ছে না, কেন হচ্ছে না চেঞ্জটা? এটা লাসাতেলিয়া নীতির সাথে অনেকটা, লাসাতেলিয়া নীতি আসলে এই জায়গাটায় আসে। তোমার দেখো এটা কিন্তু তোমার উভমুখী বিক্রিয়া। তো যখন দেখো এই জায়গা থেকে উৎপাদ যেটা আছে এটা যখন কমে যাচ্ছে, স্প্লাসটা কমে যাবে মানে কিন্তু উৎপাদ কমে যাবে, তখন কি হবে বলো তো? তখন আমার কিন্তু একটা ফরওয়ার্ড রিয়াকশন হবে। এই যে রিয়াকশনটা আছে না, এটা তখন ফরওয়ার্ড রিয়াকশন হবে, একটা ফরওয়ার্ড রিয়াকশনটা বেড়ে যাবে। তাহলে কি হবে, দ্রবণে যখন H প্লাস কমে যাচ্ছে এটা তখন আবার বিয়োজিত হয়ে দ্রবণের ভিতরে H প্লাসের আধিক্য ঠিক করে দিচ্ছে, বা আধিক্য যেমন ছিল তেমন করে দিচ্ছে আবার। তার মানে বেস অ্যাড করলে রিয়াকশন আমার দুইটা হচ্ছে। দেখো তো কি কি হচ্ছে, দেখো আমরা এখানে দেখি বেস অ্যাড করলে রিয়াকশনগুলো কি কি হচ্ছে। সেটা হচ্ছে যে আমার H প্লাসটা OH মাইনাসটাকে নিয়ে পানি উৎপন্ন করছে, H2O, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইথানয়িক অ্যাসিডটা আবার বিয়োজিত হয়ে যে ইথানয়েড আয়ন প্লাস H প্লাস উৎপন্ন করছে, ঠিক আছে। তাহলে সব মিলাই কি দেখা যাচ্ছে, দ্রবণটা নিউট্রাল থাকছে, তাই না? সব মিলে দেখা যাচ্ছে যে অ্যাসিড অ্যাড করলে আমার হচ্ছে যে ওই ইথানয়েড আয়ন অ্যাসিডটাকে নিয়ে ইথানয়িক অ্যাসিডে পরিণত করছে। সেম বেস অ্যাড করলে কি হচ্ছে, বেস অ্যাড করলে আমাদের যেই H প্লাস আছে দ্রবণের ভিতরে H প্লাসটা OH মাইনাসের মাধ্যম নিয়ে পানি তৈরি করছে, এবং H প্লাসের ঘাটতিটা ঠিকভাবে বজায় রাখার জন্য আমাদের ইথানয়েড অ্যাসিড যেটা আছে সেটা আবার বিয়োজিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে কিভাবে আসলে বাফার যে ম্যাজিক ক্রিয়াটা করে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। ওকে, গট ইট। ওকে, তাহলে এবার আমরা চলো ক্ষারের ক্ষেত্রে দেখে আসি বাফার মেকানিজম। অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। ক্ষার দ্রবণের ক্ষেত্রে কি হয় এটাও আমরা দেখে ফেলি। ক্ষার হিসেবে বেসিক জিনিস আমরা ক্ষার হিসেবে কি নেব বলো তো বাচ্চারা? আমরা ক্ষার হিসেবে নেব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ প্লাস হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি আর এখন বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট দেখাই আমরা যে অ্যাসিড অ্যাড করি, কারণ আমি প্রথমটাতে বুঝাইছি কি কি হয়। এখন তোমরা এটা নিজেরা একটু চিন্তা করবা এবং বুঝতে পারবা। তাহলে দেখি আমরা তাহলে কি হয়। আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, দ্যাট মিনস এইটা আমার বিয়োজিত হবে আংশিক পরিমাণ, ঠিক আছে। আংশিক বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন করবে, প্লাস একটা OH মাইনাস উৎপন্ন করবে, এবং যে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণটা আছে এটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে, সম্পূর্ণ বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম প্লাস আমার Cl মাইনাস উৎপন্ন করবে, ঠিক আছে। এবার আমরা যদি অ্যাসিড অ্যাড করি তাহলে কি হবে দেখো তো। অ্যাসিড অ্যাড করার মানে দেখো এখানে আমরা যদি অ্যাসিড অ্যাড করি দ্রবণটাতে, অ্যাসিড অ্যাড করলে H প্লাস অ্যাড করা বলে, হাইড্রোনিয়াম আয়ন বলো যেটাই বলো না কেন, আয়ন, ঠিক আছে। হাইড্রোনিয়াম আয়ন অ্যাড করলাম, অ্যাড করলে কী হবে দেখো তো। এই যে অ্যাসিড আছে, অ্যাসিডে দ্রবণে যে OH মাইনাস আয়নটা আছে এইটা কি করবে, আমার অ্যাসিডটাকে নিয়ে পানি উৎপন্ন করে ফেলবে, ঠিক আছে। পানি উৎপন্ন করে ফেললে নিউট্রাল করে দেবে, এবং আবার কিন্তু এই ক্ষেত্রেও দুইটা রিয়াকশন হবে, এবং এটা ফরওয়ার্ড রিয়াকশনটা ডমিনেট করবে তখন, ঠিক আছে। যখন এটা পানি উৎপন্ন করবে এখানে H প্লাস আয়নের OH মাইনাস আয়নের বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কমে যাবে বা পরিমাণ কমে যাবে, তখন এটা ফরওয়ার্ড রিয়াকশন করে ওইটা আবার বাড়ায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সেম গোস্টার যদি আমরা বেস অ্যাড করি তখন কী হবে দেখো তো বাচ্চারা। বেস অ্যাড করলে
বেস হিসেবে OH মাইনাস, ঠিক আছে, OH মাইনাস, এখানে দেখা যাচ্ছে OH মাইনাস অ্যাড করলাম। এই OH মাইনাস যদি অ্যাড করি তাহলে আমাদের যে অ্যামোনিয়াম প্লাস আয়নটা আছে এইটা ওই OH মাইনাসকে নিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে হচ্ছে যে অবিয়োজিত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তাহলে আসলে কি মূল যদি আমরা অ্যাসিড অ্যাড করি, বেস অ্যাড করি, দ্রবণের ভিতরে এমন একটা মেকানিজম কাজ করতেছে যার মাধ্যমে দ্রবণের পিএইচ এর আসলে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, গট ইট? বুঝতে পারছি আমরা? তাহলে আমরা অ্যাসিডিক বাফার সলিউশনটাও দেখলাম, বেসিক বাফার সলিউশনটাও দেখলাম, কীভাবে প্রস্তুত করায়, কীভাবে মেকানিজম কাজ করে সেটা দেখলাম। এই মেকানিজম থেকে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় কোয়েশ্চেন আছে, কলেজের টেস্ট পরীক্ষায়, সব জায়গায় মেকানিজমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে মেকানিজমটা তোমরা মেকানিজমটা যখন খাতায় লিখবা এক্সাম, কলেজ এক্সামে, তখন ট্রাই করবা এই চিত্রটা লাস্টে দেওয়া। তার আগে যদি আমরা অ্যাসিড অ্যাড করি, অ্যাসিডের ক্ষেত্রে বেসের ভিতরে যখন আমরা বেসিক বাফারে অ্যাসিড অ্যাড করব, তখন দুইটা রিয়াকশন হবে। একটা হচ্ছে যে আমার পানি উৎপন্ন করার রিয়াকশনটা, প্লাস এটার যে ফরওয়ার্ড রিয়াকশনটা হবে। ঠিক আছে, দেন যদি আমরা বেস অ্যাড করি তখন হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, দুইটা রিয়াকশন ফার্স্টে দিব, দেন তারপরে সমগ্র বিক্রিয়াটা এইভাবে দেখাই দিব। তাহলে 1 নম্বরও কাটবে না স্যারের আশা করা যায়। ঠিক আছে, না এবার আমরা আসি দেখি এরপরে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়টা দেখব। ঠিক আছে, বাফার দ্রবণের পিএইচ আমরা তো আগেই করলাম যে বাফার দ্রবণের পিএইচ যদি আমার 7-এর কম হয় তাহলে হচ্ছে যে ওইটা অ্যাসিডিক বাফার, এবং পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে সেটা বেসিক বাফার। তো এখন আমরা দেখি বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, এমনি পিএইচ কিভাবে নির্ণয় করা হয়, যে কোনো দ্রবণের ক্ষেত্রে পিএইচ কিভাবে নির্ণয় করা হয় দেখো তো। আমরা জানি পিএইচ ইকুয়াল কি, পিএইচ ইকুয়াল তোমার মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এটাই কিন্তু পিএইচ এর বেসিক কনসেপ্ট। ঠিক আছে, পিএইচ কিভাবে নির্ণয় করি, তো আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো আসলে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কাজে লাগাবো, কাজে লাগে আমরা পিএইচটা বের করব। ওকে 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 তাহলে আমরা দেখি, চলো এদিকেই দেখি, আমরা এদিকেই দেখি, চলো চলো আমরা এদিকেই দেখি পিএইচটা কিভাবে নির্ণয় করা যায়। আমরা অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্টে নির্ণয় করি। ঠিক আছে, অ্যাসিডের ক্ষেত্রে নির্ণয় করি, তারপরে বেসেরটা। আর অ্যাসিড হিসেবে আমরা আমাদের অতি পরিচিত ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড নিলাম, ইথানোয়িক অ্যাসিড নিলাম, প্লাস এইচ প্লাস নিলাম, ইথানোয়িক অ্যাসিড এইচ প্লাস নিলাম, এবং আমাদের সোডিয়াম ইথানয়েড, যেটা আমাদের সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে উৎপন্ন করবে কি বলতো, ইথানয়েড আয়ন প্লাস আমার এইচ প্লাস, এই সোডিয়াম প্লাস উৎপন্ন করবে। ঠিক আছে, দেখা যায় লেখাটা, দেখা যায়, আশা করা যায়। তো প্রথম বিক্রিয়ায় আমরা যদি সাম্য ধ্রুবকটা কনসিডার করি, ঠিক আছে, তো কে এ, ঠিক আছে, কে এ যদি আমরা কনসিডার করি, কে ইকুয়াল আসবে আমার CH3 ডাবল মাইনাসের ঘনমাত্রা এর সাথে গুণ হবে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, অ্যান্ড এদিকে নিচে থাকবে আমার যে রিয়াক্টর যেটা রিয়াক্ট করছে তার ঘনমাত্রা। দেখা যাচ্ছে, আশা করা যায়। তো এটা হচ্ছে আমার কে এর সমীকরণটা পাইলাম। এখান থেকে আমরা এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি দেখি, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি আমরা দেখি তাহলে দেখো কে ইন্টু CH3C ডাবল ইথানোয়িক অ্যাসিড, অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের নিচে ইথানয়েড আয়নের ঘনমাত্রা, ইথানয়েড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, সো দেখো এবার তাহলে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আমরা কিন্তু পেয়ে গেলাম। তখন বলতে পারো যে আমরা বসাই দিই, ভাই এখানে বসাই দিলে তো তাহলে পেয়ে যাচ্ছে আমরা পিএইচ কীভাবে নির্ণয় করতে হয়। এখন দেখো দ্রবণের ভিতরে আমাদের একটা কমন আয়ন ইফেক্ট আসছে, কিন্তু কমন আয়ন কোনটা, আমাদের ইথানয়েড আয়নটা কিন্তু কমন, দুইটা যে বিক্রিয়ক আছে দুইটা ইথানয়েড আয়ন উৎপন্ন করছে। ঠিক আছে, এটা কিন্তু ইথানয়েড আয়ন উৎপন্ন করছে। সো
আমরা কিন্তু আগেই বলছি যে তোমার দুর্বল অ্যাসিডগুলো খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়। তো এখান থেকে যে ইথানয়িক আয়নটা আসছে সেটার পরিমাণটা কিন্তু খুবই নগণ্য এটার কনসিডারেশনে, মানে এটার কম্প্যারিজনে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে দ্রবণে, এবং যখন দ্রবণে এইটাও থাকতেছে এটাও থাকতেছে এবং এটা যখন সম্পূর্ণ বিয়োজিত হচ্ছে তখন কিন্তু এইটার যে ফরওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে এটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, কারণ দ্রবণের ভিতরে ইথানয়িক আয়নটার ঘনত্ব বেড়ে যাচ্ছে বা পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন এইটার যে ফরওয়ার্ড রিয়াকশনটা হচ্ছে এটা কিন্তু মানে ডমিনেট করতে পারছে না বা এটা হচ্ছে না সেভাবে। তো দেখা যায় কি এই জায়গাটাই আমাদের যে ইথানয়িক আয়নের ঘনমাত্রাটা আছে এটার জন্য মূলত দায়ী হয় হচ্ছে যে আমার সোডিয়াম ইথানয়েডটাই, কারণ আমরা বলছি এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং সবল অ্যাসিড খুবই অল্প পরিমাণে বিয়োজিত হয়, তো ওইটা আমরা কনসিডার না করলে হয়। তো এই ঘনমাত্রাটা আসলে আমাদের এই ইথানয়িক আয়নের কনসিডারের ইকুইভ্যালেন্টলি আমরা বের করতে পারি, আসলে মানে কনসিডার করব, ঠিক আছে। কারণ বুঝতেই পারছি দ্রবণের ভিতরে এইটা আমার সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে, তো ইথানয়েডটা যতটুকু আছে দ্রবণের ভিতরে তার সবটাই আসলে মূলত এটা দিচ্ছে, কিছু উপরে মানে কিছু ইথানয়েডের থেকে ইথানয়িক অ্যাসিড থেকে আসতেছে, বাট ওটার পরিমাণ খুবই নগণ্য, ঠিক আছে। গট ইট নাও। তাহলে এবার আমরা আসি, দেখো পিএইচ এর এখানে আমরা যদি আসি, দেখো তাহলে আমরা যদি দেখো উভয় পক্ষে এখানে যদি উভয় পক্ষে আমরা লগ নিই, ঠিক আছে। লগ নিলে দেখো কি হয়, মাইনাস ফার্স্টে লগ নিলাম, ঠিক আছে। একটা পেজ নিই এক্সট্রা, তাহলে বেটার হয় দেখতে হতে। তো ওখানে আমার এইচ প্লাসের ইকুয়েশনটা ছিল এইচ প্লাসের ঘনমাত্রা ছিল ইকুয়াল আমার কে এ অফ CH3 COO প্লাস CH3 COO মাইনাস, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি উভয় পক্ষে লগ নিই, লগ অফ থার্ড ব্র্যাকেট হবে এটা এইচ প্লাসের ঘনমাত্রা, লগ নিলে আমরা লগের যদি গুণের কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলে যোগ হয়ে যাবে, দেখো লগ কে প্লাস লগ ইথানয়িক অ্যাসিডের ঘনমাত্রা বাই ইথানয়িক আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। এবার যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি প্রতিটা পক্ষে, দেখো মাইনাস দিয়ে কেন গুণ করলাম বুঝতে পারছি, মাইনাস লগ অফ এইচ প্লাস আমার আছে পিএইচ, ঠিক আছে। এখানে মাইনাস লগ অফ কে, আর এখানে মাইনাসটা আমরা প্লাসেই রেখে দিলাম এবং এটা ঘুরাই দিলাম, ঠিক আছে, এটা উল্টাই দিলাম, CH3 COO মাইনাস 3, এদিকে আমাদের আসতেছে CH3 COO H, ঠিক আছে। তো তাহলে আসলে আলটিমেটলি আমরা লিখতে পারি, দেখো এটা তাহলে কি পিএইচ ইজ ইকুয়াল মাইনাস, দেখো এখানে যেহেতু এইচ প্লাস আছে ওখানে পিএইচ হয়েছে, এখানে তাহলে কি হবে বলো তো, পি কে এ প্লাস হচ্ছে যে আমাদের লগ অফ, দেখো পরে লবণের ঘনমাত্রা বা অনুবন্ধী ক্ষার যেটা আছে তাদের ঘনমাত্রা, আমরা ডিরেক্ট যেটা সেটাই বলি আসলে CH3 COO মাইনাস অ্যান্ড CH3 COO। তাহলে এটা আসলে কি, এটা হচ্ছে যে আমাদের তোমার অনুবন্ধী চিন্তা করতে পারো, অনুবন্ধী চিন্তা করতে পারো তুমি এখানে, এটা হচ্ছে অনুবন্ধী অথবা লবণ, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষারক, ঠিক আছে, অনুবন্ধী ক্ষারক অথবা, আর এখানে হচ্ছে আমাদের অ্যাসিডটা, ঠিক আছে। গট ইট। তাহলে আমরা আসলে আমাদের ইকুয়েশনটা পেয়ে গেলাম, পিএইচ কিভাবে নির্ণয় করব, ঠিক আছে। বুঝতে পারছি আমরা, একটু ভিডিওটা যদি না বুঝে থাকি কিভাবে আমি আনলাম এই জিনিসগুলো, ভিডিওটা আবার একটু ব্যাকওয়ার্ডে নিয়ে তারপরে দেখি ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে এই যে সমীকরণটা আমরা বের করলাম এইটাই আসলে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ, ঠিক আছে। যেই সমীকরণটা আমরা বের করলাম আগের পেজে
দেখো বাচ্চারা, সেটাই হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে একটু বক্স করে দিতে পারি সবচেয়ে বেটার হয়। দেখো দেখো আ, 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 got it, got it, got it. ঠিক আছে, যদি বক্স করে দিতে পারি তাহলে সবচেয়ে বেটার। না, এবার আমরা আসি নেক্সট পেজে। এটাই হচ্ছে হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণ। এটা হচ্ছে হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণটা যদি আমরা লিখি তাহলে দেখো pH equal pKa প্লাস log of, আমার এই জায়গাটায় হচ্ছে যে অনুবন্ধী ক্ষারক বাই হচ্ছে যে আমার অ্যাসিড। ক্ষারক বাই হচ্ছে আমাদের এখানে অ্যাসিডটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণ। হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণ আমরা হচ্ছে যে ফর বেসিক অ্যাসিডিক পাওয়ার সলিউশনের ক্ষেত্রে এটা আসে, ঠিক আছে। গট ইট, বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি। অ্যাসিড, ঠিক আছে। তাহলে হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণটা বুঝলাম। নাও আমরা মুভ অন করি সামনে। আচ্ছা, এখানে হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণ, আচ্ছা আমি কিন্তু তোমাদের প্রমাণ করে দিলাম অ্যাসিডের ক্ষেত্রে হ্যান্ডারসন-হাইসেনবার্গ সমীকরণটা। তোমার সেম বেসের ক্ষেত্রেও সেম ওয়েতে তোমরা চাইলে প্রমাণ করতে পারো, এটা তোমাদের কাজ থাকবে, এটা তোমাদের HW, ঠিক আছে। তোমরা ট্রাই করবো, ট্রাই ইয়োরসেলফ চিন্তা করতে পারো, HW অথবা ট্রাই ইয়োরসেলফ, নিজে ট্রাই করো, ট্রাই ইয়োরসেলফ, নিজে ট্রাই ইয়োরসেলফ, ট্রাই করো, ঠিক আছে। নিজে ট্রাই করবো বেসের ক্ষেত্রে, ঠিক আছে, বেসের ক্ষেত্রে ট্রাই করবা কিন্তু, ওকে। নাও আমরা আসি পরে দেখি আমরা প্রমাণ করলে তোমরা এমন একটা জিনিস পাবা, ঠিক আছে। POH সমান, কারণ ওটা তো বেসের ক্ষেত্রে PH আসবে না, POH আসবে, তখন এখানে কনজুগেট অ্যাসিড বা তুমি লবণ যেটাই বলো না কেন, আমি বারবার বলছি, তোমরা যদি হাজারি স্যারের বইটা দেখো তখন ওখানে লবণ লেখা আছে, এবং তোমরা যদি গুহ স্যারের বইটা দেখো তখন সেটা ওখানে অনুবন্ধী ক্ষারক অথবা অনুবন্ধী অ্যাসিড লেখা আছে, ঠিক আছে। নাও এবার আমরা একটু ম্যাথ দেখি, সূত্র দেখলাম, ম্যাথ না করলে হয় নাকি। তো চলো সহজ ম্যাথ দেখি কিছু, তারপরে আস্তে আস্তে কমপ্লেক্স ম্যাথ। দেখো কোনো বাফার দ্রবণে ইথানয়িক অ্যাসিডের এবং ইথানয়ের ঘনমাত্রা একদম সব কিছু দেওয়া আছে, সব ইনফরমেশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। সব ইনফরমেশন দেওয়া আছে, আমরা যদি জাস্ট তার সমীকরণটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, এটা একটা ঘনমাত্রা দেওয়া আছে, আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে। আর সমীকরণটা আগে লিখি, pH ইকুয়াল pKa প্লাস লগ, এখানে কি হবে CH3COONA, এখানে আছে যে CH3COOH, ঠিক আছে। তো তারপরে দেখো pH ইকুয়াল মাইনাস লগ অফ কে আসবে, কে এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, কে এর ভ্যালুটা বসাই দিলে 1.77 into the power minus 5 প্লাস দেখো লগ উপরে তোমার বেসের যে ঘনমাত্রাটা আছে, আমরা কিন্তু ইকুয়েশনগুলো দেখছি, আমি এখানে ইকুয়েশনটা দেখালাম না, পরীক্ষায় যখন করবা তখন ইথানোয়িক অ্যাসিডের ডিসোসিয়েশন এবং তোমার সোডিয়াম অ্যাসিডের ডিসোসিয়েশনটা দেখাই দিবা আসলে কীভাবে তারা বিয়োজিত হচ্ছে, ওকে। সো ইথানোয়েটের ঘনমাত্রা কত দেখো, কত পরে দেওয়া আছে, এখান থেকে কিন্তু আসলে পাবো, আমরা বলছিলাম কিন্তু এখান থেকে আমরা আসলে ইথানোয়েটের ঘনমাত্রাটা পাবো, CH3COO মাইনাসের ঘনমাত্রা আমরা এখান থেকে পাবো।
তাহলে এটা কত হচ্ছে দেখো 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 সরি 0.15 এবং উপরে হচ্ছে 0.1। অ্যান্সার কত হয়? অ্যান্সার কত হয় আমরা একটু দেখে নিই, দাঁড়াও অ্যান্সার কত হয়। আমার কাছে অ্যান্সারগুলো করা আছে, আমি অ্যান্সারটা দেখে নিই, দাঁড়াও জাস্ট আ মিনিট। 4.93, ঠিক আছে, মিলাই নিও তোমরা 4.93। আমি হয়তো আমি ম্যাথে অনেক ভুল করি, সিলি মিস্টেক করি, দেখি কোনো ভুল হয়েছে কিনা। বেসিক না, সবই ঠিক আছে, ভ্যালু ট্যালু তোমরা দেখে নিও আসলে, ঠিক আছে আলটিমেটলি আমার কাছে মনে হয় পিএইচ। খুবই বেসিক ম্যাথ, লিটারালি তোমার এমন ম্যাথ আসলে এমসিকিউতে পাওয়াও মুশকিল, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ম্যাথটা করালাম, ঠিক আছে। এর পরবর্তী ম্যাথটা দেখি। এইটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা তোমরা কলেজ লাইফে বলো, এইচএসসির জন্য বলো, অ্যাডমিশনের ক্ষেত্রে ওই ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং যারা উড়ন্ত এইচএসসি 27 ব্যাচ আছো তারা এটা দেখে রাখতে পারো, ঠিক আছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কলেজ লাইফে অনেক জায়গায় পাবো আসলে এই ম্যাথটা, এমন টাইপের ম্যাথ, এই বইয়ের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এই ম্যাথটা তোমরা যদি বোঝো তাহলে বাফার সলিউশনের আসলে যা হইতে পারে কলেজ মানে এইচএসসি পর্যন্ত সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো ম্যাথটা, ঠিক আছে। তো আমি একটু এই ম্যাথটার ক্ষেত্রে একটু স্টার দিয়ে দিই, দেখো এই ম্যাথটা আসলে অনেক স্টার পাওয়ার যোগ্য, ঠিক আছে, অনেকগুলো স্টার পাওয়ার যোগ্য। সো আমরা যদি দেখি এই ম্যাথটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমার হচ্ছে যে দেখো এখানে কিন্তু ডিরেক্ট বোঝা যাচ্ছে না, বোঝো জিনিসটা একটু বোঝো, সেখানে আছে এখানে কিন্তু আমার অনুবন্ধী যেই পার্টটা আছে ওইটা কিন্তু নাই। একটা দুর্বল অ্যাসিড আছে, ঠিক আছে, বাট দুর্বল বাফারের সলিউশনের সত্য কি ছিল, একটা দুর্বল অ্যাসিড থাকবে, তার সাথে তার একটা অনুবন্ধী ক্ষারক বা অ্যাসিড থাকবে, সরি অনুবন্ধী ক্ষারক থাকবে, ঠিক আছে, দুর্বল অ্যাসিডের সাথে তার অনুবন্ধী ক্ষারকটা থাকবে বা লবণ থাকবে আসলে, ঠিক আছে। তো সেটা কিন্তু না, এখানে কি আছে দেখো তো, একটা ক্ষার আছে, ঠিক আছে, একটা ক্ষার আছে, অনুবন্ধী ক্ষার না কিন্তু একটা ক্ষার আছে আলাদা। তাহলে আসলে এটা কি বাফার সলিউশন হবে? আদৌ বাফার সলিউশন হবে কখন হবে বলো তো, যখন তোমার এইটা লিমিটিং হবে, ঠিক আছে। লিমিটিংটা মানে কি, যখন শেষ হয়ে যাবে। দেখো এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলো তো, এই দুইটা বিক্রিয়া করে কিন্তু আমরা সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করবে, ঠিক আছে। এই দুইটা বিক্রিয়া করে কিন্তু আমার সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করবে। যদি দ্রবণের ভিতরে এইটা সম্পূর্ণ বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করে দেয়, তাহলে কিন্তু দ্রবণের ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা থাকতেছে না, তো দ্রবণের ভিতরে কি থাকতেছে তখন, ইথানোয়িক অ্যাসিডটা থাকতেছে এবং আমার সোডিয়াম ইথানয়েড থাকতেছে। তাহলে কি হচ্ছে, বাফার সলিউশন হচ্ছে না একটা, বাফার সলিউশন কিন্তু একটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা চলো রিয়াকশনটা দেখি। রিয়াকশনটা আমরা দেখবো এখানে রাইস টেবিলের মাধ্যমে। রাইস টেবিলটার কথা তোমরা সঞ্জয় দাদার ক্লাসে শুনে দেখতে পারো। রাইস টেবিলটা অনেক ইন্টারেস্টিং বা এটা রিয়াকশন বোঝার জন্য খুবই মজার আর কি। রাইস টেবিলটা কি, রিয়াকশন দেন হচ্ছে যে আমার ইনিশিয়াল, দেন হচ্ছে যে আমার চেঞ্জ, দেন হচ্ছে যে আমার ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তো রিয়াকশনটা দেখি আমরা, ইথানোয়িক অ্যাসিড COOH প্লাস NaOH বিক্রিয়া করে আমার সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করবে, COONA প্লাস পানি উৎপন্ন করবে। দেখো পরিমাণটা দেখো কতটুকু আছে, সোডিয়াম ইথানয়েড আছে দেখো কতটুকু, সোডিয়াম ইথানয়েড আছে দেখো কতটুকু, সোডিয়াম ইথানয়েড আছে, আর ইথানোয়িক অ্যাসিড আছে হচ্ছে যে আমরা মিলিমোলে ইয়া করবো, ক্যালকুলেশনটা করবো, ইজি হবে, ঠিক আছে। 50 ইন্টু 0.1 এবং আমার এদিকে 20 ইন্টু 0.2। ইনিশিয়ালে কিন্তু কিছু থাকে না এদিকে, ঠিক আছে। তারপরে চেঞ্জ দেখো, আমরা যদি দেখি কম্পেয়ার করি দুইটার ভিতরে কিন্তু আমরা বুঝতেই পারতেছি, এটা যদি ক্যালকুলেট করলে এটা 10 হবে এবং এটা যদি ক্যালকুলেট করে এটা 4 হবে, ঠিক আছে। কত হবে, এটা হচ্ছে 4 হবে। তাহলে 4 যদি হয় তাহলে দেখো তো, তাহলে এটা লিমিটিং বিক্রিয়ার কারণ সহগ অনুপাতটা দেখলে দেখা যাচ্ছে 1:1 এর, ঠিক আছে। তো যদি আমরা দেখি তো এইটা হচ্ছে লিমিটিং হবে, ঠিক আছে। আমরা তো ভ্যালু বের করে দেখলে বুঝতে পারবো এটার ভ্যালু আসলে কত, এটা হচ্ছে মিলিমোল, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা হচ্ছে মিলিমোল, নট মোলে কিন্তু করতেছি আমরা এখানে, মিলিমোলে করতেছি, MOL মিলিমোল। তো এটা তোমার হচ্ছে যে তাহলে লিমিটিং যেহেতু এটা, তো এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি শেষ হয়ে যায় তাহলে দেখো এখান থেকে -4 যাবে, এখান থেকে -4 যাবে,
এখানে 4 উৎপন্ন হবে, এখানে 4 উৎপন্ন হবে। তো এখান থেকে যদি -4 যায়, ইকুইলিব্রিয়ামে কত থাকতেছে 10 থেকে, এটা হচ্ছে কত 10 থেকে আমার 4 বাদ দিলে থাকতেছে কত 6, 10 থেকে 4 বাদ দিলে থাকতেছে হচ্ছে যে আমাদের 6, এখানে থাকতেছে আমার 0, এখানে থাকতেছে হচ্ছে যে আমার 4, এখানে হচ্ছে যে 4, ঠিক আছে 4 4। তাহলে আমরা আসলে পরিমাণটা পেয়ে গেলাম, এখন আমরা হচ্ছে যে ঘনমাত্রা বের করতে হবে, ঠিক আছে। আমার পাত্র হচ্ছে 70 ml এর একটা পাত্র দেওয়া আছে, ঠিক আছে 70 ml এর একটা পাত্র দেওয়া আছে আমার। তো আমরা যদি ঘনমাত্রা বের করি সোডিয়াম ইথানয়েটের CH3COO, তাহলে আমরা ধরো দেখি সোডিয়াম ঘনমাত্রা বের করলে আমার হচ্ছে যে 4 সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 6 ইন্টু 10⁻³ বিকজ কি বলতো মিলিমোলে করছিলাম আমরা, ঠিক আছে মিলিমোলে করছিলাম, এবং এটা হচ্ছে যে 70 ইন্টু 10⁻³ আমরা এইভাবে রাখলে দেখা যাচ্ছে 6/70 আসতেছে, ঠিক আছে একটা কাটাকাটি করলে। এবং যদি আমরা ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা সোডিয়াম ইথানয়েটের ঘনমাত্রাটা বের করি, তাহলে দেখো তোমার কত আসে 4 ইন্টু 10⁻³ 70 ইন্টু 10⁻³ ঠিক আছে কাটাকাটি চলে যায়, এটা হচ্ছে 4/70। আচ্ছা এই ইকুয়েশনটাতে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক আছে সেটা হচ্ছে যে দেখো ভলিউমটার ক্ষেত্রে মানে আমরা যখন ভলিউমটা লাস্ট টাইমে বা ইকুয়েশনে বসাই তখন কিন্তু ভলিউমটা পুরো পাত্রের ভলিউম কনসিডার করি, ঠিক আছে। তো ভলিউম যদি উপরেও পুরো পাত্রের ভলিউম, নিচেও যদি পুরো পাত্রের ভলিউম কনসিডার করি, তো ওই যে ঘনমাত্রার ক্ষেত্রে কি জানি আমরা সূত্র S ইকুয়াল N/V। তো উপরের ভিও সেম, নিচের ভিও কিন্তু সেম হয়, তো দেখা যায় মানে আলটিমেটলি ভিভি ক্যান্সেল আউট হয়ে যায়। আচ্ছা আমি যদি আর একটু বোঝাই, দেখো এখানে যে ভলিউমটা দেখো কনসিডার করতেছি, এখানে কিন্তু আমরা আসলে দেখো এই জায়গাটায় দেখি, এটা আমরা মুছে দেবো ভলিউমের একটা কেসটা দেখি যদি আমরা। তো দেখো আমি জাস্ট লগের পার্টটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা দেখো এখানে N অফ CH3COO মাইনাস ডিভাইডেড কি হবে V টোটাল, ঠিক আছে V টোটাল, ঠিক আছে। এবার N অফ CH3COOH ডিভাইডেড V টোটাল হবে, কিন্তু আলটিমেটলি আসলে কিন্তু ভলিউমটা ম্যাটার করে না, ঠিক আছে মূল কথা ভলিউমটা আসলে ম্যাটার করে না, কিন্তু ইকুয়েশনের ক্ষেত্রে ভলিউমটা ম্যাটার করে না। তো আমরা যে ঘনমাত্রা বের করছি, আমরা ঘনমাত্রা না বের করেও জাস্ট মূল সংখ্যা দিয়ে কিন্তু ম্যাথটা অ্যান্সার করে ফেলতে পারতাম। তোমার এই যে ঘনমাত্রাটা এটা আসলে ইকুইভ্যালেন্ট যেই পরিমাণ আছে সেটার, ঠিক আছে। এবং এককেও সমস্যা না, কারণ উপরেও যে একক হয় নিচেও সেই একক হয়, এটা তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এই ম্যাথগুলো যখন এমসিকিউতে আসবে তখন তো এত বড় করে করা যাবে না, জাস্ট থামাদাম চিন্তা করতে হবে, করে ফেলতে হবে। তো এই যে সবগুলো জিনিস পেয়ে গেলাম, তো এখানে দেখো ভলিউমগুলো কিন্তু কাটাকাটি চলে যাবে। আমরা নিউ পেজ নিয়ে ম্যাথটা সলভ করে ফেলাই দিই, তাহলে PH ইকুয়াল PK, আমার এখানে PK এর ভ্যালু মেবি দেওয়া নেই, আমার দেওয়া আছে হচ্ছে যে 1.8 K এর ভ্যালু দেওয়া আছে মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁻5 প্লাস হচ্ছে যে লগ উপরে হচ্ছে যে বেসের ঘনমাত্রাটা কত ছিল আমাদের, লবণের ঘনমাত্রাটা কত ছিল, বা অনুবন্ধী বেশ যেটাই বলো না কেন, 4/70 এবং এদিকে ছিল 6/70 কাটা 4/6। ক্যালকুলেশন ক্ষেত্রে যদি আমি সব কনসেপ্টটা ঠিক আছে, ভ্যালুগুলো যদি আমি ঠিক রাখি, তাহলে আমার আসলে অ্যান্সার হওয়ার কথা তোমার 4.57, ঠিক আছে 4.57 অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে 4.57 অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে। তোমরা মিলিয়ে নিও অ্যান্সারটা একবার, কোনো ভুল হইলে আমাকে কমেন্টে জানাও অবশ্যই। তাহলে ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এই ম্যাথটা রিয়াকশনটা বুঝে দেন ম্যাথটা করা খুবই ইম্পর্টেন্ট, আসলে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে যে কেন তোমার পাত্রের ঘনমাত্রাটা নিলাম, কারণ বলে দিচ্ছে কিন্তু আমার 70 ml দ্রবণে প্রস্তুত করা হয়েছে, ঠিক আছে এতটা নিয়ে এটা 70 ml দ্রবণ প্রস্তুত করা হয়েছে, তাহলে আমাদের আয়তনটা কিন্তু বলে দেওয়া আছে। আর যখন আয়তন বলে দেওয়া থাকবে তখন আসলে দুইটা দ্রবণের যে আয়তন আছে এখানে ঠিক আছে 30, 50, 70 ml কিন্তু আছে, ঠিক আছে। দুইটা যখন আমার বলে না দেওয়া থাকবে তখন দুটো আয়তন যোগ করে নিতে হবে। আমি বললামই যে আসলে
তোমার ম্যাটার করে না আসলে আয়তনটা, কারণ দুই উপরে আয়তন যায়, নিচে আয়তন তাই পরে কাটাকাটি চলে যায়, ঠিক আছে, গট ইট। পরে হচ্ছে যে পজিটিভ যাবে না, একটা পিকের ভ্যালু দেওয়া আছে, আচ্ছা পিকের ভ্যালু দেওয়া আছে আমার, দেন অ্যাসিডের পিএইচ এর মান দেওয়া আছে, বাফার দ্রবণ কীভাবে প্রস্তুত হয়। আচ্ছা এখানে আমার কী চাইছে বলতো, আমরা বাফার দ্রবণের ক্ষেত্রে যে অনুপাতটা করছি না লগের ক্ষেত্রে, যে উপরে অনুবন্ধী ক্ষার নিচে অ্যাসিডের যে অনুপাতটা না, অনুপাতটা এখানে চাইছে। এই ম্যাথটা আমার মনে হয় না করে দেওয়া উচিত হবে, খুবই ইজি ম্যাথ, প্রথম ম্যাথটার মতো, জাস্ট একটা তোমার ভ্যারিয়েবল জানতে চাইছে, ঠিক আছে। তো তুমি জাস্ট যদি পিএইচ হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা লেখো, পিকেএ প্লাস লগ, এখানে হচ্ছে যে আমার অ্যাসিটিক অ্যাসিড না, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে যে আমার এখানে হচ্ছে যে CH3COO মাইনাস মাইনাস, এখানে হচ্ছে যে আমার CH3COOH। তো আমার COOH, ঠিক আছে। তো এখানে আমার পিএইচ এর ভ্যালু দেওয়া আছে 5, পিকে এর ভ্যালু দেওয়া আছে 4.6 প্লাস, তারপর আমার এটা বের করতে বলতে ধরে নিলাম এইটা যে অনুপাতটা হবে ওটা হচ্ছে এক্স অনুপাত হবে, ঠিক আছে, এখানে এক্স ধরে নিলাম, এক্স অনুপাত হবে, ঠিক আছে, এক্স অনুপাত হবে, এখন ধরে নিলাম এক্স অনুপাত ধরে নিলে এখানে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এখানে বিয়োগ করে তোমরা অ্যান্টি লগ ইউজ করতে পারো, 10 ইনভার্স, এটা যেই মানটা আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে 10 দিয়ে তোমরা করে দিবা, আমার এখানে যেই ভ্যালুটা আসবে সেটা জাস্ট 10 বেস, ঠিক আছে। এখানে যদি তুমি দেখো 10 বেস, এই দুটা বিয়োগ করলে যে ভ্যালুটা আসবে ওইটা বসাই দিবা, তারপরে আসলে অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্টি লগ আসলে ইউজ করলে হয়ে যায়, ডিরেক্ট ক্যালকুলেটারে করে দিবা, তাহলে এটার অ্যান্সার পেয়ে যাবা তোমরা, ঠিক আছে। এটা আর আমি অ্যান্সারও বললাম না, তোমরা করে নিও। নেক্সট টাইম খুঁজতে দেখি, নেক্সট ম্যাথটা 6 ml, এটা আগের ম্যাথটাই, ঠিক আছে, আগের ম্যাথটার মতোই, বাট এখানে আসলে একটু বলে দেওয়া আছে, দেখো এখানে একটা জিনিস বলা আছে, এখানে এক্স এম এল এর কথা বলা আছে, এখানে ওয়াই এম এল এর কথা বলা আছে, ঠিক আছে। তো দেখো 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 এটা কীভাবে করা যায়। আমি আর রিয়াকশনটা লিখলাম না, রিয়াকশনটা তো আগেই আছে লেখা, ঠিক আছে, মিলিমোল সেম জিনিসটা আমি আর লিখলাম না, আমি ডিরেক্ট তোমার কি আসে দেখো তো, ঘনমাত্রার ক্ষেত্রে তোমার কি আসবে সেটা যদি আমরা দেখি, এটা এতটুকু আছে, আর এখানে রিয়াকশনটা আসলে লেখার দরকার নেই, বিকজ আমার ডিরেক্ট বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি ঘনমাত্রাটা দেখি, চলো দেখো তো, আমরা ফার্স্ট অফ অল যদি আমাদের ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা দেখি, CH3COOH, ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা যদি আমরা দেখি, ঘনমাত্রাটা হচ্ছে যে আমার হবে, দেখো মূল সংখ্যা হচ্ছে যে ভি ইন্টু এস করলে আমাদের মূল সংখ্যা এখানে মিলিমোলে আসবে, ঠিক আছে, মিলিমোলে আসবে 0.25 ইন্টু এক্স, ঠিক আছে। আমরা কিন্তু কি জানি বলো তো, মানে মূল সংখ্যা এন ইকুয়াল কি, এন ইকুয়াল ভি ইন্টু এস না, এন ইকুয়াল ভি ইন্টু এস কিন্তু আমাদের, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি স্ট্রিকোমেট্রির অনেক পুরাতন শাস্ত্র। এবং ভলিউমটা কত হবে বলতো, ভলিউমটা এই যে এক্স এর ভলিউমটা ওয়াই এর ভলিউমটা যোগ করলে, আগের ম্যাথে বলছিলাম কিন্তু যদি ভলিউম না দেওয়া থাকে তাহলে আমরা দুইটা যে ইন্ডিভিজুয়াল ভলিউম আছে এগুলো যোগ করে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই যদি যোগ করে দিই তাহলে আমরা এটা পাচ্ছি, এটার ঘনমাত্রাটা। দেন আমরা যদি সোডিয়াম ইথানয়েটের ঘনমাত্রাটা দেখি, COONA এর ঘনমাত্রাটা যদি আমরা দেখি, সেটা হবে হচ্ছে যে আমার কই গেল সোডিয়াম ইথানয়েটের ঘনমাত্রা হচ্ছে যে 0.25 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। বাকি জিনিস সব আছে, সব হয়ে গেছে, ঠিক আছে, সব হয়ে গেছে তোমাদের, দেখো সবগুলো মানই দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটার মান, এখানে দেওয়া আছে কে এর মান, জাস্ট হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা বসাই দিবা, তাহলে আর কি আনসার পেয়ে যাবা। আমি আর করে দিচ্ছি না। রেশিওটা তোমার মনে হয় ওয়াই বাই এক্স এর রেশিও হবে, তোমার এক্স বাই ওয়াই রেশিও চাইছে, তো তোমার যে রেশিওটা পাবো ওটা ইনভার্স করে দিবে, ঠিক আছে, তাহলে তুমি এই অ্যান্সারটা পাবা, তুমি তাহলে এই অ্যান্সারটা পাবা। দেখো বাচ্চারা, আমরা আসলে এই অ্যান্সারটা পাবা, ঠিক আছে, এই যে অ্যান্সারটা পাবা। তাহলে ঠিক আছে, আমরা ম্যাথ দেখলাম, পরে যাই, চলো আমরা 0.1 আমরা এটা হচ্ছে যে আমরা বেসিক বাফার সবগুলোতে অ্যাসিডিক বাফার দেখলাম, কিছু বেসিক বাফারের না করলেই না, ঠিক আছে।
তো বেসিক ব্যাপারের প্রবলেম আমরা দেখি। তো আমরা কিন্তু আগে আলোচনা করছি যে বলছি কিন্তু যে ঘনমাত্রাটা আমরা আসলে যেই মোল আছে, মোল নাম্বারটা যত মোল আসছে ওটার ইকুইভ্যালেন্ট চিন্তা করতে পারি। কারণ কি হয়, দেখা যায় কি আয়তনগুলো কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তো এখানে আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট নাকি দ্রবণ ব্যবহার করা হলো, দ্রবণ যোগ করে ব্যবহার করা হলো, আয়তনের কোনো পরিবর্তন না, তোমরা সেম আয়তন, ঠিক আছে। আয়তনটা কিন্তু সেম আয়তন, ঠিক আছে, আয়তনটা কিন্তু সেম। আয়তনটা যেহেতু সেম তাহলে আসলে উপর নিচে আয়তন কাটাকাটি চলে যাবে কিন্তু, ঠিক আছে। আয়তন উপর নিচে কিন্তু কাটাকাটি চলে যাবে, আমাদের আয়তন উপর নিচে কাটাকাটি চলে যাবে। আয়তন উপর নিচে যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা দেখো তাহলে ওইটা আসলে এন অফ হচ্ছে যে সোডিয়াম NH4Cl, NH4Cl এর ঘনমাত্রায় কিন্তু NH4 প্লাসের ঘনমাত্রা, এখানে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রাটা কত হবে দেখো তো, 17/7 ডিভাইডেড তোমার 14 প্লাস হচ্ছে যে আমার 4 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5। এখানে তুমি একটা ভ্যালু পাবা। দেন হচ্ছে যে তুমি যদি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কত বলে দেওয়া আছে 1 লিটার, তাহলে এখানে মূল নাম্বারটা কত আসবে দেখো তো, N অফ NH4OH ইকুয়াল 0.1 ইন্টু তোমার হচ্ছে যে আমার তো 0.1 মোলই আসবে, ঠিক আছে। তো এবার যদি ইকুয়েশনটা আমরা দেখি, POH ইকুয়াল PKB প্লাস লগ অফ ঘনমাত্রা অফ অ্যামোনিয়াম আয়ন প্লাস হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, ঠিক আছে। তো এটা আসলে কি আসবে, মানে তোমার N অফ NH4 প্লাস, ঠিক আছে। এটা আসলে ইকুইভ্যালেন্ট চিন্তা করতে পারো, ঠিক আছে। N অফ NH4 প্লাস এই যে ইকুইভ্যালেন্ট আসলে এটা একই জিনিস, কারণ ওখান থেকে আসলে মেনলি এটা আসছে, প্লাস ডিভাইডেড হচ্ছে যে তোমার V, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কি আছে দেখো তো, N অফ NH4OH ডিভাইডেড হচ্ছে যে V। তো দুই জায়গার ক্ষেত্রে VV কাটা চলে যায়, আলটিমেটলি VV কাটা চলে যায়, তোমার উপরে হচ্ছে যে এনটা থাকে, এখানে হচ্ছে যে এর এনটা থাকে, আর বাকি ভ্যালুগুলো দেওয়া আছে। তুমি এখান থেকে POH এর ভ্যালুটা পেয়ে যাবা, POH এর ভ্যালুটা পেয়ে যাবা। দেন তোমরা PH-টা কিভাবে বের করবা, PH ইকুয়াল 14 মাইনাস POH, ওকে, 14 মাইনাস POH, তারপরে POH এর ভ্যালুটা পেয়ে যাবা। তো দ্যাটস ইজ, ম্যাথটা সহজ আছে। কোনো সমস্যা হলে আমার ভিডিওর কমেন্টে জানাবা যে ভাই এখানে সমস্যা আছে। এটা 5 নাম্বার ম্যাথ, লেখাটা হয়তো কর্নারে বোঝা যাচ্ছে না, এটা 5 নাম্বার ম্যাথ, ম্যাথটা সিকোয়েন্স হয়ে আছে। তো বলবা যে ভাই এই ম্যাথটায় সমস্যা হয়েছে, এই ম্যাথটা বুঝি নাই। ওকে, নাও মুভ অন মানে সোডিয়াম ইথানোয়িক অ্যাসিড। এই ম্যাথটা হচ্ছে একটা ব্রেন ট্রিজার, ঠিক আছে। এই ম্যাথটা একটু একটু বাকিগুলোর থেকে ডিফারেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা একটু বাকিগুলা থেকে ডিফারেন্ট। দেখো এখানে দেখো একটা বেস দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা বেস দেওয়া আছে এবং দেখো এখানে তার কনজুগেট একটা অ্যাসিড দেওয়া আছে কিন্তু। এবং এই কনজুগেট অ্যাসিডের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দেখো কনজুগেট অ্যাসিডটা কিন্তু যখন এই বেসটা বিয়োজিত হবে তখন কিন্তু দুইটা অ্যামোনিয়াম প্লাস উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছি আমি জিনিসটা। অ্যাসিডটা বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তোমার যে যেমন সোডিয়াম ইথানয়েড যখন মানে বিশ্লেষিত হচ্ছে বা বিয়োজিত হচ্ছে তখন কিন্তু ইথানয়েড একটা আয়ন উৎপন্ন করতেছে, একটা উৎপন্ন করতেছে। বাট এখানের ক্ষেত্রে দেখো তো আমার অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, অ্যামোনিয়াম কিন্তু দুইটা উৎপন্ন হবে। বুঝতে পারছি, আমরা কিন্তু এতক্ষণ ক্যালকুলেশনে এমন স্ট্রাইকোমেট্রিক কোনো কিছু আসছিল না, যে একই রকম ছিল, ইকুইভ্যালেন্ট সবই একই ছিল, যে যতটা মানে বিক্রিয়ক থেকে উৎপাদের যে সহগগুলো সমান ছিল, আসলে একই রকম ছিল। বাট এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো আমি চাইলে এই ম্যাথটা করে দিতে পারি, আমার করে দেওয়া উচিত হবে, বাট আমি চাচ্ছিলাম এই ম্যাথটা তোমরা একটু ট্রাই করো। এবং এখানে আরও একটা জিনিস আছে কিন্তু, দেখো এখানে আমার পিকে অফ প্লাসের ভ্যালু দেওয়া আছে, বাট আমার কিন্তু দরকার পিকে কিসের ভ্যালু বলো তো, অ্যাসিড দ্রবণ বা বেস দ্রবণের ভ্যালুটা দরকার কিন্তু। মানে তোমরা দেখো আমরা যখন অ্যাসিডিক ক্ষেত্রে করছি তখন কিন্তু আমাদের পিকে কার ভ্যালু দেওয়া ছিল বলতো, পিকে অফ
ইথানোয়িক অ্যাসিডের ভ্যালু দেওয়া ছিল। আগের ম্যাথটা দেখো বেসিকের ক্ষেত্রে আমাদের কার ভ্যালু দেওয়া আছে দেখো তো, পিকেবি দেওয়া আছে। এখানে আসলে পিকেবি বলতে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিকেবিটা দেওয়া আছে, বাট এখানে দেখো আমার কিন্তু দেওয়া আছে অ্যামোনিয়াম প্লাসের পিকেবি, যেটা কিন্তু আমার বিয়োজিত হওয়ার পরে তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে আমাদের অনুবন্ধিটার পিকেবি দেওয়া আছে, ঠিক আছে। তো আমার আসলে এটা কিন্তু দরকার নেই, আমার দরকার হচ্ছে অ্যামোনিয়ারটা। তো অ্যামোনিয়ারটা তুমি চাইলে এখানে বের করে দিতে পারো, পিকে অফ অ্যামোনিয়া NH4, আমরা হচ্ছে যে ওই যে জানি দুইটা যোগফল আসলে 14 হয়, তো তাইলে আসলে 14 মাইনাস 9.26, ঠিক আছে, তুমি বের করে নিতে পারো অ্যামোনিয়ারটা। অ্যামোনিয়ারটা তোমরা বের করে নিতে পারো। এটা আচ্ছা জায়গাটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি একটু দেখি, এই জায়গাটা একটু ঠিক করে দিই। পিকেবি অফ অ্যামোনিয়া NH অ্যামোনিয়ারটা এখানে বের করে নিলাম। পিকেবি অফ অ্যামোনিয়া বের করলে তারপরে এখানে তুমি পিকেবির ভ্যালুটা পেয়ে গেলা। তারপরে হ্যান্ডারসন হ্যাসেলবর্গ সমীকরণ ইউজ করবে, এবং এটা দেখো, এটা যদি বিয়োজনটা দেখা দেয়, আমি NH4 সালফেট, এটা যখন বিয়োজিত হবে তোমার দুইটা অ্যামোনিয়া প্লাস উৎপন্ন করবে, প্লাস তোমার SO4 2- উৎপন্ন করবে, ঠিক আছে। তো এখানে যে সময় তুমি ঘনমাত্রাটা নিবে কাজ করবা, এটা যখন ঘনমাত্রাটা নিবা তখন আসলে তোমার দেখো আয়তন 1 লিটার কিন্তু বলে দিচ্ছে, তখন আয়তন উপর নিচে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, আয়তনে আমাদের মাথা ব্যথা নেই। তো তুমি যখন কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম প্লাস বের করবা তখন আমার কি হবে দেখো তো, তখন আমার হচ্ছে যে দেখো এখানে 2 ইন্টু অ্যামোনিয়া ঘনমাত্রা 0.015, ঠিক আছে, দেন হচ্ছে যে এখানে 1, ঠিক আছে, 1 লিটার দ্রবণ, এখানে তখন হচ্ছে আমার 0.03 আসবে। দেন ঘনমাত্রা অফ করেই তো ফেললাম প্রত্যেকের বেশি, ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখন পানিতে যখন দিবা তখন এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পেয়ে যেতে হবে, ঠিক আছে। অ্যামোনিয়া একটা বেস আমরা কিন্তু জানি, কারণ এ ইলেকট্রন গ্রহণ করতে পারে, সরি ইলেকট্রন দান করতে পারে, ফ্রি ইলেকট্রন আছে, আর লুইস বেস একটা, ঠিক আছে, এটা পরিবেশ শাসনে পড়বো আমরা। ঘনমাত্রা যখন বের করবো 0.03 ডিভাইডেড হচ্ছে যে 1, দেখো অনুপাতটা কত হচ্ছে দেখো তো, দুইটার অনুপাতটা কিন্তু 1 হচ্ছে, তার মানে ওই পার্টটা কিন্তু আসলে চলে যাচ্ছে। চলে গেলে আসলে POH এর ভ্যালুটা কি পাবো বলো তো, POH এর ভ্যালুটা আমরা হচ্ছে পিকে অফ অ্যামোনিয়ারটাই হবে কিন্তু আসলে, কারণ যেহেতু ওই পার্টটা 0 হয়ে যাচ্ছে তখন এটা ইকুয়াল এটা হবে। পরে যখন পিএইচ বের করবো, পিএইচ বের করলে আলটিমেটলি ওইটার আবার 14 থেকে বিয়োগ করতে হবে এটা, তার মানে আসলে ভ্যালু আসবে এইটা, অ্যান্সার আসার কথা এইটা, ঠিক আছে। আমি অথবা রাকিব ভাইয়ের মতো অনেক কিছু মাইন্ডে ক্যালকুলেশন করে বলতেছি, বাট তোমরা ট্রাই করে দেখো, ভ্যালু আসার কথা এইটা। প্রথমে এখানে তো পিওএইচ পাবা এরপরে, ঠিক আছে, এরপরে পিওএইচ পাবা, পিওএইচ ইকুয়াল পিকে অফ অ্যামোনিয়া প্লাস হচ্ছে যে আমার কি বলে তোমার লগ, এখানে হচ্ছে যে অ্যামোনিয়াম প্লাসের ঘনমাত্রা NH4 প্লাস, এখানে হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা, আমরা যদি দেখি NH3 এর ঘনমাত্রা, এটা করলে পিএইচ পাবা, তারপরে হচ্ছে পিএইচটা বের করবা 14 থেকে মাইনাস করো, 14 মাইনাস পিওএইচ, ওকে। এই পার্টটা এই পার্টটা 0 আসবে তোমার, ঠিক আছে, এই পার্টটা 0 আসবে, বুঝতে পারছি হয়তো বা পুরোটা। এটা অনেক কি বলে, এটা অ্যাডমিশনের ফেজে যে আমরা করি এই ম্যাথগুলো, ঠিক আছে, এগুলো একাডেমিকে সাধারণত লাগে না, এটা গুহ স্যারের বইয়ের একটা ম্যাথ, ঠিক আছে, আমরা দেখতে পারি এটা এখন ব্রেন টিজার, এটা সবার জন্য না, এটা একটু চিন্তা করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা অনেকে বুঝে না, ঠিক আছে। আমি আর দেখি আমার আর কি আছে, হ্যাঁ, তো আমার ক্লাস এখানেই শেষ, অনেক কিছু পড়লাম, দেখি কি কি পড়লাম, আসলে অনেক টাইম দিলাম পড়লাম, কি কি পড়লাম দেখি, আসো টিকমার্ক দিই আমার একটু। আমার এইটা করতে অনেক ভালো লাগে যে লাইক একটা ক্লাস শেষ করলাম, কি কি পড়লাম এটা জানি। বাফার দ্রবণ কি, বুঝতে পারছি বাফার দ্রবণ কি, যে সকল দ্রবণের ভিতরে সামান্য পরিমাণ বেস বা অ্যাসিড যোগ করলে দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয় না, পিএইচ অপরিবর্তিত থাকে, সেই সকল দ্রবণকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণের প্রকারভেদ পড়লাম, কিন্তু বাফার দ্রবণ দুই ধরনের, অ্যাসিডিক বাফার দ্রবণ, বেসিক বাফার দ্রবণ, ঠিক আছে। যেটার পিএইচ 7 এর কম সেটা হচ্ছে অ্যাসিডিক, যেটার পিএইচ 7 এর বেশি সেটা হচ্ছে বেসিক, ওকে। দেন আমরা আসি হচ্ছে যে বাফার দ্রবণ প্রস্তুতি। বাফার দ্রবণ দেখলে অ্যাসিডিক বাফার দ্রবণ কেমন হয়, অ্যাসিডিক বাফার দ্রবণে একটা অ্যাসিড থাকে, তার অনুবন্ধী বেস থাকে, অথবা লবণ বলতে পারো। দেন হচ্ছে যে তোমার বেসিক বাফারের ক্ষেত্রে কি হয়, বেসিক বাফারের একটা বেস থাকে, তারপর তার অনুবন্ধী একটা অ্যাসিড থাকে, দুইটা বাফার দ্রবণ হয়।
বাফারের ক্রিয়া কৌশল, দ্য ম্যাজিক, বাফার দ্রবণের যে ম্যাজিকটা কীভাবে করে ওটাও দেখলাম, যে এইচ প্লাস যখন অ্যাড করি অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে ওই এইচ প্লাসটা হচ্ছে ইথানয়েড আয়নটা নিয়ে ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করে অবিয়োজিত থাকে। দেন আমরা যখন ওইচ মাইনাস দিই তখন দ্রবণের ভিতরে এইচ প্লাস আয়নটা ওই ওইচ মাইনাস আয়নটা নিয়ে প্রশমিত করে দেয়, এবং যেহেতু দ্রবণে যদি এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা যেন কমে না যায়, তখন ওই যে ইথানয়িক অ্যাসিডের বিয়োজনটা ফরওয়ার্ড রিয়াকশন হয় সাথে লাশ তেলের নীতির অনুযায়ী, কারণ এটা কমে যাচ্ছে। ঠিক আছে, ক্রিয়া কৌশল বেসের ক্ষেত্রেও সেমই। তারপরে আমরা বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ নির্ণয়টা দেখলাম, কিভাবে পিএইচ নির্ণয় করতে, একদম বেসিক পিএইচের থেকে পিএইচ নির্ণয়টা দেখলাম। ওইটারে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ বলে। দুইটা আমি অ্যাসিডেরটা দেখাচ্ছি, বেসিকটা তোমাদের করতে বলছি, ট্রাই ইউর সেলফ। দেন আমরা ম্যাথ দেখলাম অনেকগুলো। সো দ্যাটস ইট, এগুলো শিখলাম, বেশি কিছু না। বাফার দ্রবণে আসলে এই লাগে, এরপরে রক্তে বাফার আছে, এইটা ইম্পর্টেন্ট, এটা আসে। দেন তোমার বাফার দ্রবণে যদি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ অ্যাসিড বা বেস অ্যাড করি তখন কি এটা অ্যাডমিশনের ক্ষেত্রে লাগে, একাডেমিক অত একটা লাগে না আসলে। ঠিক আছে, আরও খুঁটিনাটি একটা দুটো টপিক আসলে থাকতে পারে যেটা তোমরা বই থেকে পড়লে আসলে বুঝতে, বেসিকটা বাফারের বেসিকটা সম্পূর্ণ এখানে কভার করা হয়েছে, ম্যাথ দেখানো হয়েছে, অ্যান্ড ইটস এনাফ। আমার কাছে মনে হয় এটা এনাফ। তোমরা যদি এখন প্র্যাকটিস করো নিজে থেকে বুঝতে পারো বাকিটা। তো লাস্টলি থ্যাংক ইউ। আমার এটা ফার্স্ট অনলাইন ক্লাস ছিল। আমি জানি আমি পারফেক্ট ছিলাম না সব জায়গায়, আমার কথাতে মাঝে মাঝে আমি স্টার্টার করছি, একটু থেমে গেছি। ঠিক আছে, তবে লেখাগুলো অতটা ভালো ছিল না, আমি এখন অভ্যস্ত না, তো লেখাটা অতটা অভ্যস্ত ছিলাম না। সো একটু সব কিছু ক্ষমাশীল দৃষ্টিতে দেখো, এবং আমার ব্যাচমেট যারা আছে, আমার জুনিয়র, আমার সিনিয়র যারা আছে, আমাকে কিছু সাজেশন দেবে যে আসলে কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, কোন এরিয়াগুলোতে আমি ফোকাস করতে পারি বেশি। ঠিক আছে, তো এটাই, দ্যাটস ইট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।